গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে এর ১১তম পর্ব। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্তের আচ্ছেদ্য শৃঙ্খলার শৃঙ্খলে বন্দি এই নিয়মতান্ত্রিক পৃথিবী রাজ্যটার প্রধান প্রজা মানুষগুলোর জীবনের কিন্তু না আছে নিয়মের নিশ্চয়তা, না আছে শৃঙ্খলার আশ্বাস। তাকে না বিধাতা, না প্রকৃতি কেউ কোনোদিন দেয়নি নিশ্চিত নিয়মের ভরসা। তাই সহজ সুস্থ মানুষও রাতে ঘুমোতে যাবার আগে স্থির বিশ্বাস নিয়ে বলতে পারে না সকালের আলো সে দেখবি, বলতে পারে না তার ভরা বসন্তের মাঝখানে বজ্রের অভিশাপ নেমে আসবে না, শরতের সোনালি আলোকে মুছে দিয়ে শুরু হয়ে যাবে না অপ্রতিরোধ্য ধারাবর্ষণ। না, জোর করে এসবের কিছুই বলতে পারে না মানুষ। সে জানে না কখন তার আশায় গড়া সুখের ঘরখানি তছনছ করে দিয়ে যাবে অতর্কিত মৃত্যু, নিষ্ঠুর থাবা, অথবা সে ঘরকে বিকল করে দিয়ে যাবে আকস্মিক দুর্ঘটনা, অথবা দুরারোগ্য ব্যাধি। কে বলবে এই অনিয়মের দেবতা কোথায় বসে আছেন তার অমোঘ নিয়ম নিয়ে? তবু রামকালী কবরেজের সংসারে উপর্যুপরি এই দুর্ঘটনাগুলো দেশ শুদ্ধ লোককে হতচকিত করে দিল। আগুন লেগে বাইরের বড় আটচালা বস্মীভূত হয়ে যাওয়াটাতেও কেউ অতটা বিস্ময়বোধ করেনি, কারণ হুতাশনের ক্ষুধাটা ভাগ্যের মার হলেও তার মধ্যে মানুষের অসতর্কতা অথবা মানুষের কারসাজির ছাপটা স্পষ্ট দেখা যায়। তাছাড়া রামকালীর ওপর ভাগ্যের মারটা সেই প্রথম। না, রামকালীর আটচালায় আগুন লাগার মধ্যে কেউ শত্রুর কারসাজি আবিষ্কার করতে যায়নি। ওটা যে নিতান্তই অসতর্কতার ফল, এটা সবাই বুঝেছিল। ব্যাপারটা এই বাড়ি থেকে আগুন সংগ্রহ করে নিয়ে যাওয়া কাছাকাছি প্রায় প্রতিটি পড়শিরই নিয়ম। বরাবরই সেই সব বাড়ি কেউ না কেউ নিজেদের প্রয়োজন মাফিক সময়ে এসে এ বাড়ির রান্নাঘর থেকে একখানা জ্বলন্ত কাঠ নিয়ে যায়। ঘরে তাদের উনানে শুকনো নারকেল পাতা, খটখটে ঘুঁটে অথবা সরু করে কুচনো কাঠকুটো ডালপালা সাজানোই থাকে। জ্বলন্ত কাঠখানা এনে তাতে সংযোগ করে দিতে পারলেই মিটে গেল কাজ। রামকালী বাড়িতে নিত্য সকালে ৩-৪টি করে উনুন জ্বলে। অতএব পড়শিরা নিজেদের সংসারে আবার আগুন জ্বালাবার অযথা হাঙ্গামার কথা ভাবতে যাবে কেন? কাজটা ঝঞ্ঝাটের। শোলার কাঠে বানাও, চকমকি ঠেকো, সময় সাপেক্ষ ব্যাপার। তার চাইতে এটাই তো সুবিধে। তার সেদিনও যথারীতি ওর বাড়িতে ঘোষাল গিন্নির বিধবা মেয়ে তরু প্রহরখানেক বেলা নাগাদ একখানা জ্বলন্ত কাঠ নিয়ে এ বাড়ি থেকে নিজেদের বাড়ি যাচ্ছিল। হঠাৎ মাথা বরাবর খোলা আকাশে একটা দ্বারকাক বিশ্রী করে ডেকে উঠল। দ্বারকাকের ডাক অপয়া, এ আর কে না জানে। ঘোষালের মেয়ে তরুও জানত। তাছাড়া এও জানা ছিল তার যেদিন বৈধবা দশা ঘটে সেদিন কোথায় যেন অনবরত দ্বারকাক ডেকেছিল। তার উপর আবার আজ চতুর্দশী। তরু বুকটা কেঁপে উঠল, তাড়াতাড়ি পা বাড়ালো, কিন্তু তাড়াতাড়ি পা চালিয়ে চলে যেতে গিয়েও আবার বাধা পেতে হলো। কাকটা আরও নেমে এসে প্রায় তরুর মাথার উপরে একটা পাক খেয়ে ডেকে উঠল, কা। বুকটা হিম হয়ে হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল তরুর। কি কাজের কি পরিণাম খেয়াল এলো না। হাতে সে জ্বলন্ত কাঠটা সে কাকের উদ্দেশ্যে ছুঁড়ে মারল। বলা বাহুল্য, আগুন দ্বারকাকের পালকাগ্রেও লাগলো না, পড়ল গিয়ে রামকালীর বারবাড়ির বড় আটচালার মাথায়। বৈঠকখানা বাড়ি, চণ্ডীমণ্ডপ এসব রামকালীর পাকা কোঠা, কিন্তু কাজে কর্মে পুজো আর্চায় বেশি লোক সমাগমের প্রয়োজনে প্রকাণ্ড দুখানা খড়ের আটচালা তিনি করিয়ে রেখেছিলেন পাশাপাশি গায়ে গায়ে। অগ্নিদেবতার জোড়া নৈবেদ্য হলো সেই দুখানা। তোরও শুধু অসতর্কই কেন, অন্য মনস্ক। কাঠখানা কোথায় গিয়ে পড়ল অথবা পড়ে কি করল সে সম্পর্কে খেয়াল মাত্র না করে তরু আবার এ বাড়িতে ফিরে এসে আর একখানা জ্বলন্ত কাঠ নিয়ে বাড়ি ফিরল। কি কাজ করেছে সে টের পেল তখন, যখন লেলিহান আগুনের প্রচণ্ড শিখায় আর অজস্র ধোঁয়ায় আকাশ ভরে গেছে, আর পাড়া শুধু লোকের চিৎকার আকাশ ছড়িয়েছে। বোকা তরু এই বলে বুক চাপড়াতে উদ্যত হয়েছিল, ওগো, এর সর্বনাশ যে আমিই ডেকে আনলাম। তরুর কাকা ইশারায় চুপচুপ বলে থামিয়ে দিল তাকে, কিন্তু আগুনকে থামানো গেল না। আর থামাবার উপায় বা কি? পুকুর থেকে ঘড়ায় করে জল এনে দূর থেকে ছুঁড়ে মারা বইতা নয়, সে চেষ্টায় লাভ নেই। রামকালী গম্ভীর নিঘোষে ঘোষণা করলেন, আগুনে জল দেবার দরকার নেই।
তাতে আরও ছড়াবে। চণ্ডীমণ্ডপের দেয়ালে জল ঢালো। যাদের যাদের কাছাকাছি বাড়ি তারা আপন আপন বাড়ির দেওয়াল ঠান্ডা করো। তবু সকলে যখন হায় হায় করতে করতে বাড়ি ফিরল, তখন সন্ধ্যা হয় হয়। রামকালী চাটুর্যের মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক অগ্নিতেজা মানুষটার চালায় আগুন লাগলো কেন, এই নিয়ে জল্পনা কল্পনা শেষ হলো না। কিন্তু এ তো সবে প্রথম। এর কয়েকদিন পরেই দিন তাইনে ঘাট থেকে চান করে এসেই হঠাৎ শরীর কেমন করছে বলে পক্ষাঘাত হয়ে পড়লেন। পক্ষাঘাত পাতক রোগ, দিন তাইনে তা অজানা নয়। ছেলের দিকে তাকিয়ে তিনি অশ্রু কলঙ্কিত চোখের ইশারায় কাতর আবেদন করলেন তাকে তাড়াতাড়ি পার করতে। রামকালী শুধু কপালে ঘাম মোছার ছলে একবার কপালে হাত ঠেকালেন। দিন তিনেক পরেই মারা গেলেন দিন তারিণী। না, অত বড় বদ্যি হয়ে মাকে বাঁচাতে পারলেন না বলে কেউ দুষল না রামকালীকে। বরং দিন তারিণী ভাগ্যকে ধন্যি ধন্যি করতে লাগলো সবাই। বলল, খুব গিয়েছে বুড়ি, ভোগলো না ভোগালো না, এমন মৃত্যুই তো কাম্য। তবে এ কথা বলতে ছাড়ল না, বছরটা একটু সাবধানে থেকো রামকালী, অগ্নির কোপ, তাই মহাগুরু নিপাত, সময়টা তোমার ভালো যাচ্ছে না। পাড়া বয়োজ্যেষ্ঠরাই বলেন, এছাড়া আর কার সাহস? রামকালী কাকা দাদা তো সাধ্যপক্ষে তার সামনে আসে না। সামনে আসে রাসু, কবরেজি শেখে কাকার কাছে, তবে প্রায়ই হতাশ করে কাকাকে। রামকালী কখনো ভ্রুকুটি করেন, কখনো হেসে ফেলে বলেন, তোর কিছু হবে না রাসু। কিন্তু শুধুই কে রাসুর? কুঞ্জর কোন ছেলেটার বা কি হয়েছে? পাঠশালায় গিয়ে অনাসৃষ্টি অনাসৃষ্টি খেলা উদ্ভাবন করা ছাড়া মাথার খেলতে দেখা যায় না রাসু কোনো ভাইটারই। রাসু তো তবু ছাত্রবৃত্তি পাশ করেছে, টলেও পড়েছে কিছুদিন। তাছাড়া চেহারাটা সুকান্তি আর বেশ মার্জিত ভাব, অনেকটা কাকার ধাঁচের রংগরম তার, তাই সমানে দাঁড়ালে একটা মানুষের মতো দেখতে লাগে। আরগুলো তো তাতেও না। তাছাড়া কবরেজি বিদ্যে মাথায় না ঢুকুক, অনেক ব্যাপারেই রাসু রামকালীর ডান হাত। এই যে দিন তাইনি শ্রাদ্ধের অত বড় কাণ্ডটা রাসুর সামনে না থাকলে রীতিমতো বেগ পেতে হতো নাকি রামকালীকে। কারণ সপাক হবিষ্যন্ন ত্রিসন্ধ্যা স্নান ইত্যাদি করে বহুবিধ নিয়মের পাকে বাধা থাকায় নিজে তো ঠিক মুক্তজীব ছিলেন না। রাসু কাজকর্মের ব্যাপারে যথেষ্ট পারক। দানসাগর করলেন রামকালী মাতৃশ্রাদ্ধে। সেই সমারোহে সত্য এলো, নবকুমারও এলো, রাসুই আনতে গেল। ঠাকুরমা মারা যাওয়ার খবরে সত্য প্রাণটা আকুলি ব্যাকুলি করছিল। রাসুকে দেখে যেন স্বর্গের চাঁদ দেখল। এ সময় যে বাবা রাখু কি গিরি তাতিনিকে পাঠাননি, খুব ভালো করেছেন। 3.5 বছর পরে এর প্রথম বাপের বাড়ি যাওয়া। কিন্তু সত্য দেহের অন্তপুরে তখন যে আরেক প্রথম সম্ভাবনার সূচনা দেখা দিয়েছে, সে কি সত্য জানত না, না বুঝতে পারেনি? তার সত্য না পারুক, শুধু পেরেছিল বুঝতে। কিন্তু রণচণ্ডী মামিকে এই সূত্রটা জানাতেই মাত্র সাহস করেনি শুধু। ভেবেছিল, যাক, আর গোটা কতেক দিন, তেমন প্রবল লক্ষণ ধরা পড়লেই আপনি জানবে বুড়ি। এই সময় দিন তাইনি বার্তা, শুধু ভয় পেল। এই সময় এই ভাবল, মামিকে বলি কি না বলি, কিন্তু বলার হয়ে উঠল না। বলতে দিল না তার মমতা। এ খবর শুনে যদি এলো কি সে আবার বইয়ের যাত্রায় বাদশা দেন? আহা বেহারা, এই এতদিন এসেছে, এক নাগারে আছে, আপন বুদ্ধির দোষেই হোক আর যার দোষেই হোক, আছে তো। এই ছুতো যেতে পারে তো যাক, ভগবান ভালোই করবেন। তবে যাত্রাকালে চুপো চুপি সাবধান করে দেয় সত্যকে। বাপের বাড়ি যাচ্ছিস, দীর্ঘকাল পরে যাচ্ছিস, কিন্তু সাবধান, বাধা গরু ছাড়া পাওয়ার মতো লাভঝাপ করিস নে। আমার বাবু সন্দেহ হচ্ছে। সত্য একটু ভাবনার মতো তাকিয়ে অস্ফুটে বলে ফেলেছিল, কি? এই দেখ, স্পষ্ট করে না বললে হবে না বুঝি? এদিকে তো পাক্কা গিন্নি, সন্দেহ হচ্ছে পেটে বাচ্চা কাচ্চা কিছু এসেছে, বুঝলি? সাবধানে থাকা দরকার। ভয় না আহ্লাদ? ভয় ভয়, সম্পূর্ণ ভয়, তবে এক অদ্ভুত ভয়। নিজের মধ্যে কি এক অজ্ঞাত রহস্য বাসা বেঁধেছে, এ কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। গরুর গাড়ির ভেতরে বসে ঘোমটার মধ্যে থেকে বারবার নবকুমারকে দেখে সত্য আর মানুষটাকে যেন নতুন মনে হয়। এ খবরও পেলে কি না জানি হবে এই অবস্থাটা। গরুর গাড়িতে বেশ ছাকুনি লাগছিল। একসময় তাই বলেও ফেলে চুপি চুপি, পালকি আনলেন না কেন বর্দা? রাসু অপ্রতিভ মুখে বলে, খুব কষ্ট হচ্ছে না রে,
আমি বলেছিলাম। তা খুড়োমশাই বললেন। একটু ইতস্তত করে বলেই ফেলে রাসু। বললেন, কাজের বাড়িতে চারদিক থেকে আত্মকুটুম্ব আসবে, সবাইকে তো আর পালকি জোগানো যাবে না। আমি তাও অবশ্য বলেছিলাম, সবাই আর জামাই তো সমান নয়। তাকেও বললেন, জামাইও তো বাড়িতে একটি নয় রাসু, ওকে আর কে বোঝাবে বলো। সত্য অন্যমনস্ক চুপি চুপিটা ভুলে বেশ স্পষ্ট গলাতেই বলে ওঠে, তার এর আর বোঝবার কি আছে বর্দা? সত্যিই তো, জামাই সবাই সমান। নিজের জামাইটি বলে সারপর করে চলবে কেন? বরং পুণ্যির নতুন বিয়ে হয়েছে। কথা শেষ না করেই নবকুমারের উপস্থিতি স্মরণ করে জিভটা কেটে চুপ করে। কিন্তু সমুদ্রে বালির বাঁধ কতক্ষণ? আবার একসময় কথা কয়ে ওঠে সে। কত প্রশ্ন, কত ঔৎসুক্য। এই 3.5 বছর কত ঘটনা ঘটেছে, কত জন্ম মৃত্যু লীলা খেলা হয়েছে, কত ছোট্ট মানুষ বড় হয়েছে, কত আইবুড়োর বিয়ে হয়ে গেছে। সেই সব তথ্যগুলো তো কম মূল্যবান নয়। জানবে হবে না তো সেই সব। তুমি কিন্তু একটু বদলাওনি বর্দা, সহাস্য মুখে বলে সত্য। আর নবকুমার বিগলিত বিস্ময়ে সেই হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। বিস্ময়? তা বিস্ময় বই কি। সত্যর এই মুখ সে কবে দেখেছে? সত্যর মুখটা যে হেসে উঠলে এমন অপূর্ব লাবণ্যময় দেখায়, সে কথাই বা কবে জেনেছে? তার সত্য সেই প্রশ্নে রাসু হেসে উঠে বলে, আমি আবার এ কদিনে বদলাবো কি? কদিন? সত্য যে মনে হচ্ছে কত যুগ যুগান্তর পার হয়ে গেছে, সে কথাই বলে সে বিস্ময় বিস্ফারিত নেত্রে। কদিন? বলো কি বর্দা, 3.5 বছর কদিন হলো? 3.5 বছর? রাসু আবার হেসে ওঠে, বলে, 3.5 বছর হয়ে গেল এরই মধ্যে? তা ওই শুনতেই 3.5 বছর কোথা দিয়ে কেটে গেছে। সত্য নিঃশ্বাস ফেলে বলে, তা তোমাদের আর না কাটবে কেন? স্বাধীন সুখী মানুষ, আমাদেরই মনে হচ্ছে যেন আরেকটা জন্ম পেরিয়ে এলাম। তা বাপের ভিটে পা দিয়েও ঠিক সেই কথাই মনে হয় সত্যর, যেন আরেকটা জন্ম পার হয়ে এলো। কিন্তু কোথায় এলো? ঠিক যে জায়গাটা থেকে চলে গিয়েছিল, সে জায়গাটাই কি? সেটা কি এখনই তেমনই পড়ে আছে, ফাঁকা, খালি? হয়তো ছিল, হয়তো আছে, কিন্তু এই জন্মান্তর পার হয়ে আসা মেয়েটাকে কি আর এখন সে খাজে ধরবে? কোনো মেয়েকে কি ধরে? গোত্রান্তরের সঙ্গে সঙ্গে কি অন্তরে বিরাট একটা পরিবর্তন হয় না? যে মেয়েটা হয়তো উঠতে বসতে বকুনি খেয়েছে আর নিতান্ত অবহেলায় খেলা খেলিয়ে বেরিয়েছে, সে হয়ে ওঠে আদরের অতিথি, সমীহর কুটুম্ব। কোনখানে তবে আশ্রয় পাবে সেই মেয়েটা? এত বড় কাজের বাড়ি, তবু ওরা সত্যর সঙ্গে সঙ্গে ফিরছে। সারদা, ভুবনেশ্বরী, শিবজায়ের নাতনি দুটো, এমনকি মোক্ষদা পর্যন্ত। সত্য কি খাবে, সত্য কোথায় শোবে, সত্য কোথায় বসবে, সত্যর কিছু না চেয়ে পাওয়া হলো কি না, এইসব। ভুবনেশ্বরী তো কথাই নেই, তার শাশুড়ি গেছেন মহা অসহ্য, ছুঁয়ে নেড়ে কিছু করার ক্ষমতা নেই, তবু বলে বলেই যা পারে। ব্যাপারটা অস্বস্তিকর নয়, এ যেন প্রতি মুহূর্তে মনে পড়িয়ে দেওয়া, তুমি কুটুম, তুমি অতিথি। একসময় ঝেঝেই উঠল সত্য, মার উপরেই উঠল। কি চাও বলো তো তোমরা? এক্ষুনি আবার শ্বশুরবাড়ি চলে যাই? বাবা, তোমাদের এই আদরের ঠেলা সামলানো আমার কম্ম নয়। বাড়িতে তো আরও শ্বশুরও তো মেয়ে এসেছে, কই তাদের নিয়ে তো এত হইচই করছো না? কথাটা সত্যি, আরও শ্বশুর ঘর করা মেয়ে এসেছে। পুণ্যি তো এসেছেই, কুঞ্জর 2 গিন্নি বান্নি মেয়ে এসেছে, শিবজার মেয়ে এসেছে, রামকালী যে ছোট খুড়ো নেই তার 3টে মেয়ে এসেছে, কুঞ্জর সহোদর বোনেরা এসেছে, তারা ঝাঁকের কই হয়ে রয়েছে, শুধু সত্যকে নিয়েই। ভুবনেশ্বরী মেয়ের এই ঝংকারে অপ্রতিভ হয়ে বলে, তারা সবাই পেরায় পেরায় আসে, তোর মতন কে এমন ঘর বসত গিয়ে একেবারে 3-4টে বছর? কথা শেষ করতে পারে না ভুবনেশ্বরী। সত্য মার এই রুদ্ধ বাঘ মুখের দিকে তাকিয়ে একটু নরম হয়ে বলে, বুঝলাম, কিন্তু আছি তো দিন কত, কাজ মিটতে তো পালাচ্ছি না, সে কথা হয়ে গেছে ওখানে। তখন কারো মেয়েকে আদর গোবর, এখন তোমার শাশুড়ির ছেড়াদ্দ, এখন মানায় মেয়ে নিয়ে সোহাগ করা? ভুবনেশ্বরী সজল চোখে বলে, কদিন থাকবি তুই জানিস? থাকবো বাবা, 1 মাস 2 অন্তত থাকবো, হয়েছে সে কথা। চল পুণ্যি, আমাদের সেই বটতলার খেলাঘরটা দেখে আসি। বলে পুণ্যি হাতটা চেপে ধরে প্রায় টেনেই বার করে নিয়ে যায় তাকে সত্য খিড়কির দৌড় দিয়ে।
ওদের এই খেলা ঘরটা বাস্তবে কি একটি মনোরম ঠাঁই। স্থান নির্বাচনের ব্যাপারে প্রশংসা অর্জন করতে পারে ওরা। প্রকাণ্ড একটা বুড়ো বটগাছ ঝুড়ি নামিয়ে নামিয়ে খানিকটা জায়গা এমন একটি ছায়াপূর্ণ আশ্রয়গৃহ নির্মাণ করে রেখেছে যে দু এক পশলা বৃষ্টি হয়ে গেলেও বোধ করি সেই গৃহবাসীর মাথা ভিজবে না। রোদের তো কথাই নেই, প্রায় প্রবেশ নিষেধ তার। এইখানেই সত্যদের শৈশবের খেলাঘর। তার শ্বশুরবাড়ি যাবার কদিন আগে অবধিও খেলেছে সে। এখনও পরিত্যক্ত ভূমি, এখনকার ছোটদের অন্য খেলাঘর। নিকানো চুকোনো গাছের গোড়াটা এখন ধুলো ভর্তি হয়ে থাকলেও সারি সারি ছোট্ট ছোট্ট উনুনগুলো এখনো পুরনো স্মৃতি বহন করে পড়ে আছে ক্ষতবিক্ষত দেহ নিয়ে। কি যত্নে এই উনুনগুলো পেতেছিল ওরা। কিছুক্ষণ গোড়ায় বসেই থাকলো সত্য চুপ করে। ঠিক সেই মুহূর্তে যেন কথা কইবার শক্তি নেই, অজ্ঞতা, পুণ্য চুপ। অনেকক্ষণ কাটার পরেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সত্য বলে, আশ্চর্য দেখেছিস পুণ্যি, সবাই বদলে গেছে, সবই বদলে গেছে, অথচ এই তুচ্ছ জিনিসগুলো অবিকল আছে। পুণ্যও নিঃশ্বাস ফেলে, সত্যি যা বলেছিস। সত্য আস্তে আস্তে দেখিয়ে দেখিয়ে বলে, এই উনুনটা পুটির, এটা খেদির, এটা টেপির, এটা গিরিবালার, এটা সুশীলার, এটা তোর, তাই না? নিজের কথাটা আর বলে না। পুণ্যি বলে সে কথা, এইটে তোর ছিল, দেখ ভাঙা হাঁড়িকুড়িগুলো রয়েছে পাশকুড়ে। হ্যাঁ, খেলাঘরে পাশকুড়ো একটা ছিল বই কি, সবই তো থাকা প্রয়োজন। পাশকুর, পুকুরঘাট, গোয়াল, ঠেকিঘর, অনুষ্ঠানের ত্রুটি হবে কেন? বড়রা যে খেলাঘর নিয়ে মত্ত, ওরা তো তারই নিখুঁত অনুকরণ করবে। ওদের মাটির আর কাঠের পুতুলগুলো ঘাটে বাসন মেজেছে, খাড় কেচেছে, ঢেকিতে পাড় দিয়েছে, বেরিতেছে, কুটনো কুটেছে, বাটনা বেটেছে, ছেলে ঘুম পাড়িয়েছে, কর্তব্যে তিলমাত্র ফাঁকে দিতে পায়নি। তাদের কাজের ছুতোর মুখর হয়ে উঠেছে এই বুড়ো বটতলা। বসে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়ায় সত্য, বলে, চ পুণ্যি, আর দেখতে ইচ্ছে করছে না, বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠছে। তা পুণ্যির মধ্যেও সে মোচড় পড়ছিল। সেও বলে, চ, আর মায়া করা বিড়ম্ব না, যেদিন পরগোত্তর করে দূর করে দিয়েছে সেদিন থেকে তো সব ঘুচেছে, মেয়ে জন্মটাই ছাই। সত্য আর একবার বড়সড় একটা নিঃশ্বাস ফেলে বলে, মেয়ে জন্মটাই ছাই নয় রে পুণ্যি, আমাদের বিধেন দাতারাই ছাই। পরগোত্তর করে দিয়ে জন্মের শোধ পর করে নেরু দেবার হুকুম ভগবান দেয়নি। এ যে তুই আমার চিরকালের বন্ধু, তোর বিয়েতে আসা হলো না, এই দুঃখ কি মূলেও যাবে? যাবে না। তবু তো এলাম না, এসব কি ভগবান বলেছে? তার নিঃশ্বাস ফেলেছে বলে যে হাসছে না, গল্প করছে না, পাড়া বেরিয়ে বেড়াচ্ছে না, সে কথা ভাবলে ভুল হবে। সেটা যথারীতিই চলছে। গল্পের সমুদ্র, কথার পাহাড়। পাড়ার কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে, কোন মেয়েটা বাপের বাড়ি আছে, তার তল্লাশ করে বেড়ানো আর গল্পের মুখর হয়ে ওঠা, এটা প্রবল প্রবাহেই চলেছে। নিঃশ্বাসটা নিভৃতে, একান্ত নিভৃতে। মনের অন্তরালে রয়েছে সেই নিঃশ্বাস। এত পূর্ণতার মধ্যেও কোথায় যেন একটা সগভীর শূন্যতা। সেই শূন্যতার ওপরেই বুঝি পা রাখতে হয়েছে সত্যকে। তাই পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে না। সেই শূন্যতা সত্য আর এদের নয়, এর সংসার সত্যর নয়। বিরাট কাজের বাড়িতে কে কোথায় ঠাঁই পেয়েছে কে জানে। মেয়েরা মেয়ে মহলে, পুরুষরা বার মহলে, গোটা ঘরে সব জামাই কুটুম আর নবনির্মিত আটচালার নিচে গাদ কত্তর। নবকুমার যে কোনখানে আছে সত্য জানে না, মাঝে মাঝে সেটা মনে পড়ছে। আহা, মানুষটা মুখ চোরা লাজুক, কোথায় কিভাবে আছে কে জানে। এসে অবধি তো দেখা হয়নি। বাবার সহস্র কাজে বেড়াচ্ছেন। বাবার এমন সময় নেই যে জামাই নিয়ে তদারকি করে বেড়াবেন। যা করে পাঁচজনে কি ভাবছে ও আমাকে কে জানে। থেকে থেকে সে মানুষটার কথা মনে পড়ছিল। মন কেমন কেমন ভাবটা ছিল। আবার একটু অহংকারী অহংকারী দুষ্ট বুদ্ধিও ছিল। ইচ্ছে হচ্ছিল একবার লোকটাকে ডেকে বলে, দেখছো তো, সবই দেখছো, বুঝতে পারছো, তোমার মা যতই হেলাফেলা করুন, নেহাত হেলাফেলা ঘরের মেয়ে আমি নই। কিন্তু এসব বলার সুযোগ কোথা? বিয়েবাড়ি নয় যে সবাই রঙ্গরসে মাতবে। মাতৃদায় উদ্ধার বলে কথা। তাছাড়া অনেকের মধ্যে একজন হলেও দিন তাইনির পথটা বাড়ি গিন্নির ছিল। ছোট ননদের যিনি যতই ভয় করে চলে থাকুন আর ছেলেকে যতই সমীহ করে আসুন,
সবাই জানত গিন্নি বলতে দিন তারেনি। সেই গিন্নির জায়গা শূন্য হয়ে গেলে সবারই ফাঁকা ফাঁকা লাগে বইকি। খেটে খেটেও জেরবার হচ্ছে সবাই। এর মাঝখানে কারে কথা মনে উদয় হবে? সত্যর সঙ্গে সত্য বরে দেখা করে দিয়ে কোনো ছলছুতোই। তাছাড়া চাতক পক্ষের অবস্থা তো নয় সত্যর। এই দীর্ঘকাল নিশ্ছিদ্র বরের ঘর করে এসেছে সে। সত্য বরকে সত্য দেখাতে ইচ্ছে হবে, এ চিন্তা তাদের মনে উদয় হবার কথা নয়। উদয় হচ্ছে এক ভুবনেশ্বরীর, কিন্তু সে তো সব থেকেই বন্দিনী। একে তো শাশুড়ি মরার নিয়মনীতির দায়, তার উপর মেয়ের ভয়ের দায়। ওরকম চেষ্টা করতে গেলে সত্য যে ক্ষেপে উঠবে না, এ প্রতিশ্রুতি কে দেবে ভুবনেশ্বরীকে? কিন্তু সত্যর মা কি সত্যকে সবটা বুঝে উঠতে পেরেছে? পারেনি। সত্য যে ছলছুতো খুঁজে বেড়াচ্ছিল এ তার ধারণার বাইরে। তা অবশেষে হয়ে গেল যোগাযোগ। নিয়ম ভঙ্গের যজ্ঞে মিটতে প্রায় সন্ধে হয়ে গেছিল। সত্য পুকুরঘাট থেকে আছিয়ে একবার নিজের মামার বাড়ি পর্যন্ত গিয়েছিল মামিদের সঙ্গে। জোর পায়ে ফেরার সময় নেরুর সঙ্গে দেখা। নেরু দাঁড় করালো, মুখটা রহস্যে উদ্ভাসিত করে বলল, হ্যাঁ সত্য, তোর ভূতের ভয় আছে? ভূতের ভয়? হুম হুম, গেছো ভূতের ভয়? নির্ঘাত আছে তাই না? নির্ঘাত আছে? সত্য মুখ নেড়ে বলে, এলেন আমার গণৎকার ঠাকুর। নেই ভয়? ঠিক বলছিস? এই ঝিকিমিকি বেলায় তোদের সে বটগাছতলা যেতে পারিস? সে যেতে আর হয় না। হুম, জনমনীষী যায় না সেখানে। ওরে আমায় কে রে, কেউ যায় না সেখানে? তুই যাস না তাই বল। তুইও কম খেলিসনি সেখানে, তবু মায়া মমতা নেই। আমাদের কথাই আলাদা। আমি আর বুন্নি যাইনি জানো। গিয়েছিলি? নির্জোষ। তুই হঠাৎ এমন ন্যাকা হচ্ছিস কেন রে নেরু? প্যাঁচার চোখ গুনতে যেতাম না আমরা? আহা, সে তো আগে। এখন শ্বশুর ঘর করে করে সাহস হয়ে যায়নি? ইল্লি রে, গেলেই হলো। চল না, দেখিয়ে দিচ্ছি। এক পর রাত অবধি বসে থাকতে পারি, তা জানিস? বলে গটগট করে এগিয়ে যায় সত্য নির্ভয়ে নিশ্চিন্তে। এই কোণে দেখা আলোতেও যেখানটা প্রায় গভীর অন্ধকার। কিন্তু কে ওখানে? কে? কে? প্রায় চেঁচিয়ে উঠেছিল সত্য। সামনে নিল নেরুর ভয়। শুনতে পেলে আর রক্ষে রাখবে? সত্যর ভয়ের কথা ঢাক পিটিয়ে বেড়াবে। কিন্তু লোকটা যে এদিকেই আসছে। পালাবে সত্য? হুম, এ নির্ঘাত নেরুর কোনো কারসাজি। তা নইলে হঠাৎ একটা সম্ভাবনা পা থেকে মাথা অবধি একটা তড়িৎ প্রবাহ বয়ে যায়, আর পরক্ষণে সম্ভাবনাটা প্রত্যক্ষের মূর্তিতে দেখা দেয়। ইস, তুমি তুমি এখানে যে! জেনে বুঝেও বিস্ময়ে ভান করে সত্য। নবকুমার হতাশ গলায় বলে, কেন আর, তোমারই দর্শন আশায়? উহ, বাপের বাড়ি এসে একেবারে ডুমুরে ফুল হয়ে গেছো। লোকটা মরল কি বাঁচল খোঁজও নেই। সত্য পুলক গোপনের ব্যর্থ চেষ্টায় হেসে ফেলে বলে, আহা, কথার কি ছিঁড়ি রে? আমি তো খোঁজ করে বেড়াবো। তা একবার দেখা তো দেবে? আমি হতভাগ্য যাই অনেক বুদ্ধি খেলিয়ে। তা তো দেখতেই পাচ্ছি। নেরু ছাড়া আর কারুর কানে গেছে নাকি? না, শুধু ও। যাক, তবে ঠিক আছে। নেরু বিশ্বাসঘাতক নয়। তা বলি, দরকারটা কি? দরকার? নবকুমার আরও হতাশ করায় বলে, বিনি দরকারে বুঝি নিজের পরিবারকে একটু দেখতে ইচ্ছে করে না? তোমার মতন পাষাণ হৃদয় তো নয়। পাষাণ হৃদয়? তা বটে। সত্য অনুচ্চ স্বরে হেসে ওঠে, তারপর বলে, কেমন লাগছে? খুব ভালো। নবকুমার অকপটে বলে, মায়েরই বলছি, স্বপ্নেও ভাবিনি শ্বশুর বাড়িটা আমার এমন। কি ঐশ্বর্যি, কি দবদবা। দেশটাও চমৎকার। মা বঙ্গা দেখলে প্রাণ জুড়ে। সত্য একটা নিঃশ্বাস ফেলে বলে, তবেই বোঝো মেয়ে মানুষকে কতটি ত্যাগ করতে হয়। তা সত্যি। নবকুমার আরও একবার অকপটে স্বীকার করে, এসে অবধি সে কথাই ভাবছি। বলতে গেলে তুমি তো একটি রাজকন্যে, সে তুলনায় আমি। আবেগের মাথায় বেশি কিছু বলে ফেলার আগে সত্য সামলে দেয়, দুগ্গা দুগ্গা, ও কি কথা! তুমি হলে স্বামী, গুরুজন, রাজকন্যের কথা নয়। তবে প্রাণটা হু হু করতে পারি কি না? 100 বার পারে, 1000 বার পারে। বলে নবকুমার অসম সাহসিকতায় ভর করে হাতটা বাড়িয়ে সত্যর কাঁধে একটা হাত রাখে। তা সত্যকে স্নেহ স্পর্শে
অথবা প্রেম স্পর্শে পুলকিত হয় না? হয়। তবু মেয়েলি সাবধানতায় চুপি চুপি বলে, হেই, সরে দাঁড়াও, কে কমনি দেখে ফেলবে। এরপর আর না হলে জনসমাজে মুখ দেখাবার জোর রইবে না। খিড়কির পুকুরে বই গতি থাকবে না। নবকুমার কিন্তু এই ভয় ভীত হয় না, বরং আরও একটা হাত স্ত্রীর আরও একটা কাঁধে দিয়ে ঈষৎ আকর্ষণের ভঙ্গিতে বলে, কেন, পরপুরুষ নাকি? না হোক, লোক লজ্জা বলে একটা জিনিস তো আছে। সে যদি বলো এখানে নীলরায় চুপি চুপি দেখতেই নিন্দে হতে পারে, কিন্তু তোমার ভাই তো বলেছে এখানে কেউ আসে না। তা আসে না বটে, সত্য ঈষৎ নরম সুরে বলে, ওই জন্যই তো আমবাগান জামবাগান ছেড়ে এই বটবৃক্ষের ছায়াটুকু বেছে নিয়েছিলাম খেলাঘর পাততে। বটের কিছুই তো লোকের কাজে লাগে না, না ফল ফুল, না পাতা, না কাঠ, তাই মানুষের পা পড়ে না, শুধু ছায়ার আশ্রয়। সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়ে এসেছে। নবকুমার হঠাৎ একটা কবি কবি কথা বলে বসে। তা সত্যি, তোমার বাবাকে, ইয়ে, শ্বশুর ঠাকুরকে দেখলে আমার এমনি বটবৃক্ষের কথা মনে আসে, বিরাট বটবৃক্ষ। সত্য চমকে ওঠে, সত্য অভিভূত হয়, আর তারই আবেগে হঠাৎ লোকলজ্জা ভুলে নবকুমারের হাত দুটো হাতে চেপে ধরে বলে, সত্যি বলছো, আমার বাবাকে তোমার ভালো লেগেছে? ভালো লাগার কথা বলতে পারছি না, বলছি ভক্তির কথা, সমীহের কথা। বিরাট বটবৃক্ষ দেখলে যেমন সমীহ আসে। কথা কয়েছ বাবার সঙ্গে? কথা? ওরে বাস, তিনি কোথায় আমি কোথায়, কত ব্যস্ত মানুষ, দূরে থেকেই দেখছি। সত্য আবছা বিহব্বল গলায় আসতে বলে, বাবাকে সবাই দূর থেকেই দেখে, সবাই, মা পর্যন্ত, শুধু এই সত্য মুখ পুরেই। লোকলজ্জা আরও বিস্তৃত হয়ে সত্য নবকুমারের তৃষিত বক্ষে মাথাটা রাখে। নবকুমার অবশ্য বেশ কিছুটা সময় এই মধুর আস্বাদের সুযোগ গ্রহণ করে নেয়। তারপর চুপি চুপি বলে, নতুন জামাই, প্রথম এলাম এমন একটা সুখ দুঃখর উপলক্ষে। কারোর ব্যথা এলে অবশ্যই আমাদের দুজনকে ঘর দিত, কি বলো? সত্য এই মেয়েলি কথাটা শুনে হেসে ফেলে, হেসে বলে, দিলেই বুঝে নিতাম। নিতে না? পাগল, ঘটে লজ্জা নেই বুঝি? বর বস্তুটা শ্বশুর বাড়িতেই ভালো, বুঝলে? নবকুমার অভিমান ভরে বলে, বুঝলাম, তাই হতভাগা চলে যাবার পর আরও 2 মাস ভালো করে থাকা হবে। সত্যর মনের মধ্যে একটা বিদ্যুৎ শিহরণ খেলে যায়। 2 মাস কি কত মাস কে জানে। পিস ঠাকুমা তো সেই মোক্ষম কথাটা বলে বসেছে। আসার সময় সদুদি যা বলে ভয় জন্মিয়ে দিয়েছিল, ক্রমশ সত্য যেন অনুভব করছে। শরীরের মধ্যে কোথাও একটা অস্বস্তি বাসা বেঁধেছে, মনে হচ্ছে যেন গলার কাছটাতেই প্রধান অস্বস্তি। কেবলই যেন ভেতর থেকে ঠেলা মারছে, খাদ্যবস্তু নামতে চায় না, উঠে আসার তাল করে। এই খাওয়া থেকেই ধরে ফেলেছে পিস ঠাকুমা, আর সঙ্গে সঙ্গে নানান খানা বিষয়ের উপদেশ দিয়ে জব্দ করেছে। তার মধ্যে প্রধান নিষেধ ছিল সাঁঝ সন্ধে আগানে বাগানে গাছতলায় না যাওয়া। তার সত্য নিষেধটা মানছে ভালো। হঠাৎ একটু চঞ্চল হয়ে ওঠে সত্য, বলে, যাই, রাত হয়ে যাচ্ছে, বকবে। এখানে আবার বকবে কে? নবকুমার নিশ্চিন্তে বলে, এখানে তো তুমি মহারানী, নেরু আমায় সব বলেছে। কি আদরে মেয়ে তুমি, কি লাঞ্ছনাতেই পড়েছ। সত্য এবার নিজস্ব দৃঢ়তায় ফেরে, দৃঢ়স্বরে বলে, ওসব কথা বলছো কেন? যার যা নিয়তি। শ্বশুর ঘরে বকুনি ঝকুনি আর কোন মেয়েটার নেই, ছাড়ো কথা, যাচ্ছি। নিতান্তই যাবে? কি আর বলবো। আবার কবে দেখা হবে? তা কি করে বলি? আমি তো এই সামনের বুধবারে চলে যাব, তার মধ্যে একবার হবে না? আচ্ছা দেখি। নবকুমার আস্তে আস্তে বলে, ইচ্ছে হচ্ছে এখানেই থেকে যাই। কি বাড়ি, সদাই সরগম, আর আমাদের বাড়ি যেন। তা হোক, নিজের যা তাই ভালো। সত্য আবার দৃঢ়স্বরে বলে, তুমিও কালে ভবিষ্যতে 10-এর একজন হবে, তোমার সংসারও তেমনি সরগরম হবে। আমার? হুম, সে যাক, কবে আবার গরিবের ঘরে যাবে? সত্য ঝপ করে বলে বসে, বলতে পারছি না, 6 মাস 1 বছরও হতে পারে। 6 মাস 1 বছর? নবকুমার বিহ্বলভাবে বলে, তার মানে? আছে মানে, বলে হঠাৎ তড়িৎ গতিতে দৌড় দেয় সত্য।
যদিও ঘরে পড়ে সবাই বলছে কি বড়ই হয়েছে সত্য, বলছে রূপ যেন ফেটে পড়ছে, কি বারন্ত গরণী হয়েছে, তথাপি দৌড়ঝাঁপের কমতে নেই তার। তবে পিস ঠাকুমার সামনে আর দৌড়ঝাঁপ চলবে না মনে হচ্ছে। নবকুমার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ পাতাল চিন্তা করে, তারপর সিদ্ধান্তে আসে আর কিছুই নয়, মেয়ে অনেকদিন শ্বশুর ঘর করছে, মা বাপ একবার হাতে পেয়ে আটকে ফেলবে। হেসে ফেলে পাড়া বেরিয়ে বেড়াচ্ছিল সত্য। এখানে আসার প্রাক্কালে শুধু যে সন্দেহ প্রকাশ করেছিল সেটাকে চোখ বুজে অস্বীকার করে। ভেতরে যদি কোনো অস্বস্তির আলোড়ন, অজানা এক ভয়ের ছায়া ফেলেও থাকে, বাইরের আলোড়নে সেটা মুছে গেছে। চট করে কারো সন্দেহ আসেনি, কারণ সত্য কতক্ষণই বা কার চোখের ওপর আছে। বৃহৎ যজ্ঞের আনুষঙ্গিক জেন নিয়ে ব্যস্ত সবাই। হঠাৎ একদিন সন্দেহ জাগল ভুবনেশ্বরীর, যে মানুষটার চোখ দুটো সহস্র কাজের মধ্যেও সত্য চোখ মুখের কাছাকাছিই আছে। সন্দেহ জাগতেই চুপি চুপি শারদার কাছে ব্যক্ত করল ভুবনেশ্বরী, আর শারদার লক্ষ্য ঘনীভূত করে নিঃসংশয় হলো। ব্যাস, মুহূর্তে এ মুখ থেকে ও মুখ, এ কান থেকে ও কান, গ্রাম শুদ্ধ মহিলা খবরটা জেনে ফেললেন একটা বেলার মধ্যে, মহিলাদের মারফত পুরুষরাও। কিন্তু রামকালী কানে উঠতে কিছুটা দেরি হয়েছিল, কারণ মাতৃবিয়োগের পর থেকে আর বাড়ির ভেতর শুছিলেন না রামকালী। পুরোপুরি কাল শৌচের কালটা যে এই নিয়মে চলবেন তিনি, সেটা যেন অদৃশ্য কালিতে লেখা হয়ে গিয়েছিল। ভুবনেশ্বরী তবে কোনো উপায়ে ভয়ঙ্কর আনন্দের বার্তাটা তার কানে পৌঁছে দেবে? উপায় হচ্ছে না, অথচ এই অপরিসীম আনন্দের ভাবটা একা একা বহন করাও কঠিন মনে হচ্ছে। দুদিনেই 2 বছর হয়ে ওঠে ভুবনেশ্বরীর, তবে এই ইচ্ছে হচ্ছেও না। আর কেউ বলে ফেলুক, এই মধুর সুন্দর ভয়ঙ্কর রমণীয় খবরটি ধীরে ধীরে একটি উপহারের মতো ধরে দিবে স্বামীকে। এই বাসনার মর্মরিত হয়ে ওঠে ভুবনেশ্বরী, কিন্তু নিজ কণ্ঠে সে উপহার দেওয়া আর ঘটে উঠল না তার। রামকালী খেতে বসার সময় হঠাৎ মোক্ষদা দুম করে বলে বসলেন, বললে তোমার মাথায় থাকবে কিনা জানি না, তবু বলা কর্তব্য তাই বলছি, দাদামশাই হতে চললে। রামকালী চমকে তাকালেন, কথাটা ঠিক বোধগম্য হলো না। মোক্ষদা এসব পছন্দ করেন না, অতএব তিনি আরও স্পষ্ট প্রখর ভাষায় বলে ফেলেন, বাংলা বই উর্দু ফার্সি বলছি না বাবা, বলছি সত্য ছেলে পুলে হবে। রামকালী সহসা বিষম খেলেন, জলের গ্লাসটা মুখে ঠেকিয়ে নামিয়ে রাখলেন, তারপর ঘাড় নিচু করে যেন পাতের ভাতের মধ্যে কথাটার অর্থ খুঁজতে লাগলেন। না, কথা তিনি এখন কইবেন না। আচমন করে বসেছেন, কাল শৌচে বছরটা রীতিমতো বিধিনিষেধের মধ্যে থাকতে চান। এসবে বিশ্বাসী তিনি কোনোদিনই নন, কিন্তু মানুষের মন যে কত জটিল জিনিস, দিন তাইনির মৃত্যুতে তা আরও একবার দেখা গেল। রামকালীর সুখ্যাতির সূক্ষ্ম আচার নিষ্ঠা দেখে কথা কইবেন না, অতএব উত্তরও মিলবে না। তবু এই সময়টুকু ছাড়া রামকালীকে পাচ্ছে কে? কাজেই যাবতীয় জ্ঞাতব্য বিষয় এই সময়ে রামকালীর কর্ণকুহরে ঢালার পক্ষে প্রকৃষ্ট। বিষম খাওয়া শেষ হলে মোক্ষদা আর একবার বলেন, আমি এই জানিয়ে দিলাম, এখন তোমার গুণবতী বেয়ানকে জানবার কি ব্যবস্থা করবে তা দেখো। মাগিকে তো দিয়ে থুয়ে মন পাওয়া যায় না, এক ঝাঁক মন্ডা আরেক জ্বালা তেল দিয়ে পাঠাও কাউকে, তার সঙ্গে পাদ্য অর্ঘ্য। রামকালী খেয়ে চলেছেন, ওদিকে ভুবনেশ্বরীর চোখে জল। যে খবর শুনে রামকালীর আহ্লাদে প্রাণ উথলে ওঠার কথা, সে খবর দেওয়া হলো কিনা তার মৌনকালে। কেন খাওয়ার সময় ছাড়া আর বলা যেত না? তাছাড়া ভুবনেশ্বরীর আশা আকাঙ্ক্ষা আর উদ্বেগ, আনন্দে কম্পমান হৃদয়টি তার দল মিলে বিকশিত হয়ে উঠতে পেল না। অবশ্য এত সুচারু করে কি আর ভাবতে পারল ভুবনেশ্বরী? তা নয়, শুধু চোখে সেই জলের ধারাটা যেন অবিরল হয়ে উঠল নানা অনুভূতি আর অব্যক্ত বেদনার ধাক্কায়। মোক্ষদা শেষ অস্ত্রটি ত্যাগ করে। আর একটা কথা না বলে বাঁচছি না, মেয়ে তো তোমার এতদিন শ্বশুরঘর করেও কিছুমাত্র বদলায়নি, যে ধিঙ্গি সে ধিঙ্গি, সাত সন্ধ্যের মানে না, ডিগানো মারানো গ্যারাজ্য করে না, আগান বাগান ঘাট পুকুর ছিষ্টি মারিয়ে বেড়াচ্ছে। আমি বারণ করতে গিয়ে শুধু হাস্যস্পদ হয়েছে মাত্র, এখন তুমি দেখো যদি শাসন করতে পারো। রামকালের কি আজ গলা দিয়ে ভাত নামছে না, তাই এত দেরি হচ্ছে খেয়ে উঠতে?
মোক্ষদার এত অবসর নেই, বসে থাকবেন। বড় বৌমা, দেখো শ্বশুর আর কিছু নেয় কি না। বলে চলে যান মোক্ষদা। রাগ হয়েছে তার, হলেই বা মৃত্যু শোক, তাই বলে এমন সুখবরে মুখটা প্রসন্ন করবে কেনা। এত কি, যাক, সত্যর শ্বশুরবাড়ি খবর পাঠানোর ব্যবস্থা তাকেই করতে হবে। এ তিনি জানেন, এটা মেয়েলি কাজ। সারদা অদূরে বসে আছে পাখা হাতে, তার উপরেই শ্বশুরকে দেখার নির্দেশ। হ্যাঁ, সারদাই বসে একগলা ঘুমটা দিয়ে। এটা তার সর্বশ্রেষ্ঠ কর্তব্য। দিন তারিণী, মোক্ষদা, কাশীশ্বরী, শিবজায়া যে কেউ কাছে থাকুন, খাওয়ার তদারকি করুন, সারদা তফাৎ বাঁচিয়ে বসে পাখা নাড়বি। আর কি করবে? ভুবনেশ্বরী তো আর এই একবারে গিন্নির সামনে লজ্জার মাথা খেয়ে স্বামীর খাওয়ার তদারক করতে আসবে না। মোক্ষদা চলে যেতে রামকালী উঠলেন। দাওয়ার ধারে চকচকে করে মাজা গাড়ু ও তার উপর পাট করা কাঁচা গামছা রক্ষিত আছে আচানোর জন্য। তবু হঠাৎ কি ভেবে চলে গেলেন ঘাটে। হবিষ্যের সময় ঘাটে মুখ প্রক্ষালন করাটা বিধি ছিল বটে, কিন্তু এখন কেন? সেজন্যই যান। আজ ভুবনেশ্বরে ভয়ঙ্কর এক অসম সাহসিক কাজ করে বসল। দ্রুত পায়ে রান্নাঘরের পেছনে গলির বেড়ার দরজা দিয়ে বেরিয়ে গিয়ে মেয়েঘাটের আব্রু সরু পাড়াল করা যে ঝোপঝাড়গুলো আছে তার পাশ দিয়ে এগিয়ে প্রায় পুরুষঘাটের কাজ বরাবর দাঁড়িয়ে থাকল। রামকালী হাত মুখ ধুয়ে ফেরার পথে চমকে দাঁড়িয়ে পড়ে বলেন, এ কি, তুমি এখানে? ভুবনেশ্বরী ঘোমটার মধ্য থেকে রুদ্ধ কণ্ঠে বলে, তা কি করব? চোরে কামানে তো দেখা নেই, একটা কথার দরকার থাকলে। রামকালী প্রায় বিরক্ত স্বরে বললেন, তা এইটা কি কথার জায়গা? ভুবনেশ্বরের চোখে যে ধারা শ্রাবণ তা ঘোমটার মধ্য থেকেই ধরা যায়। সেই শ্রাবণ বর্ষণের মধ্যে তার কথা শোনা যায়। কখন তোমায় পাচ্ছি? রামকালী ঈষৎ শান্ত স্বরে বলেন, তা কথাটা কি, বলে নাও চটপট, চারদিকে লোকজন। বলছি সত্যর কথা। রামকালীর গলায় কেমন একটা বিরূপ গম্ভীর স্বর বাজে। হ্যাঁ, শুনলাম। ওর দিকে একটু লক্ষ্য রাখবে, বেশি দৌড়ঝাঁপ না করে। যাও, বাড়ির মধ্যে যাও। ভুবনেশ্বরীর সর্বশরীর একটা মুখ অভিমানে কেঁপে ওঠে। আর কথা বলে না সে, আস্তে আস্তে মুখ ফিরিয়ে সরে আসে। তার গতিভঙ্গির দিকে তাকিয়ে রামকালীর একবার মনে হয়, আর একটু নরম করে কথা বলে ভালো হতো। নির্বোধ মানুষটা মেয়ের এই সংবাদে ভয়ে সারা হচ্ছে, কিন্তু কি করবেন রামকালী? এটা তো আর স্ত্রীর সঙ্গে গালগল্পের জায়গা নয়। ভাবেন কোনো এক সময় বলে দেবেন, ভয় পাবার কিছু নেই। কিন্তু কোন সেই সময়? রামকালী জানেন কি? জানেন কি স্ত্রীর সঙ্গে গালগপ্প করা কি বস্তু? স্নেহ, প্রেম, ভালোবাসা এগুলো ব্যক্ত করার বস্তু নয়, এটাই জানেন রামকালী। সত্যর শ্বশুর বাড়িতে খবর পাঠাতে কাকে নির্বাচন করা যায় তাই ভাবতে ভাবতে চণ্ডী মণ্ডপে গিয়ে বসেন রামকালী। মোক্ষদা চলে আসেন এবং তোড়জোড় লাগিয়ে দেন সত্যর শ্বশুর বাড়িতে খবর দেবার। গিরি তাতিনি যাবে, গরুর গাড়ি নিয়ে রাখুও যাবে। গিরির জন্য তসর শাড়ি আসে, রাখুর জন্য হলদে ছোপানো ধুতি চাদর, মস্ত একটা পেতলের হাঁড়িতে এক হাঁড়ি ঘানি ভাঙা তেল, আর মস্ত একটা মটকিতে বোঝায় কাঁচাগোল্লা। এই দৃশ্য দেখলেই ঘটনাটা বুঝতে পারবে সত্যর শাশুড়ি। মুখ ফুটে বলতেও হবে না। ওরা বেরোবার মুখে রামকালী হঠাৎ থামান। মোক্ষদাকে উদ্দেশ্য করে এক গেজে টাকা বাড়িয়ে ধরে বলেন, সেখানে লোকজন সবাইকে যেন পরিতোষ করে আসে, দিয়ে দাও গিরির হাতে। সংসার শুদ্ধ সবাই আহ্লাদে ভাসছে। দিন তাইনের মৃত্যু শোক এই আহ্লাদকে পরাভূত করতে পারছে না। শুধু রামকালী যেন পরাভূত হয়ে যাচ্ছেন, চেষ্টা করেও তেমন আহ্লাদ আনতে পারছেন না। যেন রামকালী কি একটা লোকসানি ঘটেছে। সত্য বড় হয়ে যাচ্ছে, সত্য বড় হয়ে গেছে, গিয়ে তো ছিল, তবু যেন কোথায় একটু আশা ছিল। মাতৃশ্রাদ্ধে বিরাট কাজের মধ্যে দেখছিলেন সত্য ছুটাছুটিয়ে আসা যাওয়া গালগল্প। মনে করছিলেন, যা ভাবছিলাম তা নয়, শুধু শ্বশুরবাড়ির চাপে পড়েই। ভাবছিলেন হয়তো হাতের কাজটা হালকা হলেই সত্যকে ডেকে কাছে বসে কথা বলবেন। কাজ না মিটতেই মোক্ষদা এলেন ভগ্নদূতের মূর্তিতে। আর কাকে কাছে বসাবেন রামকালী? অনেক দূরে চলে গেল যে সে। না, কাছে আর কোনোদিন পাবেন না তাকে রামকালী। এক নতুন চক্রের চক্রান্তে পড়ে
অন্য আরেক রাজ্যে প্রজা হয়ে গেছে সত্য। সে রাজ্য প্রমীলার রাজার। সে চক্রান্ত বিধাতার চক্রের। নবকুমার চলে গিয়ে পর্যন্ত এ কটা দিন আরও টোটো করে বেড়াচ্ছিল সত্য, বাঁধা গরু ছাড়া পাওয়ার ধরনে। নবকুমারের উপস্থিতিতেই সামান্য যেটুকু সাবধান হতে হচ্ছিল তাও খুঁজেছিল। হঠাৎ সৈন্য দৃষ্টি মোক্ষদার মোক্ষম আবিষ্কারের ফলে স্বাধীনতার সাংঘাতিক রকম খর্ব হয়ে গেল তার। বিদ্রোহ করা চলছে না, উঠতে বসতে উপদেশের ঠেলা, দরজায় বসিসনি, দুজনের মাঝখান দিয়ে যাসনি, সাঁঝ সন্ধে হয়ে গেলে উঠোনে নামিসনি, শনি মঙ্গলবারে পথে বেরোসনি, ঘাটে পুকুরে একা যাসনি, নিষেধের বৃন্দাবন একেবারে। তাছাড়া আছে বিধি। পায়ের আঙ্গুলের রূপোর আংটি পরে থাকো, চুলের আগায় আর শাড়ির কোল আঁচলে সর্বদা পিঠ বেঁধে রাখো, শত্রুপক্ষ জাতীয় কোনো মহিলাকে দেখলেই সরু থাকো, এবং নজর খরা কোনো মহিলার নজরে পড়ে গেছে সন্দেহ হলেই দেহের কোনোখানে লোহা পুড়িয়ে ছ্যাঁকা দাও, রাত্রে খোপায় খড়কে রাখো। এসব শাসনে চলতে হচ্ছে সত্যকে। সত্যকে যেন বেঁধে মারছে ওরা। তবু সত্য যখন তখনই ভয়ানক অঘটন ঘটিয়ে বসছে। যেমন অন্য মনস্কতায় পান ধোয়া জল মারিয়ে গেল, মাছ ধোয়া জল ডিঙিয়ে গেল, ছেঁচ তলায় নিজের শাড়িখানা মেলে দিয়ে বসল। এইসব সর্বনেশে কাণ্ড। ভুবনেশ্বরী কেবল বলে, অসত্য, কখন কি করে বসবি, আয় না আমার কাছে, একটু বস না। একাধবার বসে সত্য, হয়তো ভেতরে কোনো ক্লান্তিতেই, কিন্তু বেশিক্ষণ মায়ের কাছে কাছে থাকতে আর তার লজ্জা লাগে। কারণ চিরচঞ্চল চিত্ত তার দীর্ঘকাল শ্বশুরঘাট করেছে অচঞ্চল ভূমিকা নিয়ে, আর সেই সহজ ক্লান্তির কাছে হার মানতে রাজি হয় না মমতার কাছে বশ্যতা স্বীকার করতে। অতএব একদিন রামকালীর কাছে নালিশ পৌঁছায়। বলা হলো, তুমি শাসন করো। কিন্তু রামকালী কি করলেন শাসন, নাকি চিকিৎসক জনচিত নিষেধের বাণী বর্ষণ করলেন? না, সেসব কিছুই করলেন না রামকালী। কেন কে জানে ভেতরে ভেতরে একটা পীড়াবোধ করছেন তিনি, কেমন যেন একটা বিমুখতা, যেন সে সম্বলটুকু হারিয়েছেন, তাই মনের মধ্যে নির্লিপ্ত শূন্যতা। রামকালী শুধু একদিন মেয়েকে ডেকে বললেন, গুরুজনরা যা বলছেন মন দিয়ে শুনবে, ওরা বোঝেন ওদের কথা মেনে না চললে ক্ষতি হতে পারে। অভিমানে সত্য 3 দিন শুয়ে রইল। ভুবনেশ্বরী অনুযোগ করে বলল, এই তো চাও তোমরা, বেশ তো, যা চাও তাই হচ্ছে। সত্যি হঠাৎ চুপচাপ হয়ে গেল সত্য। কিন্তু ক্ষতিকে কি রোধ করা গেল? না। রামকালী এখন গ্রহের কোপে পড়েছেন। রামকালী মহাগুরু নিপাতের বিপাক মুক্ত হতে পারছেন না। তাই রামকালী প্রথম দৌহিত্র সন্তান পৃথিবীর আলোয় উদ্ভাসিত না হতেই অন্ধকারের রাজ্যে হারিয়ে গেল। তাছাড়া আর কি কারণ? সত্য তো সবকিছু বিধিনিষেধ মেনে চলছিল ইদানিং। মোক্ষদা অবশ্য বললেন, এই সে গোড়ার কালে ধিঙ্গিপনা করার ফল। কিন্তু চিকিৎসক রামকালী তা বলেন না। রামকালীর হঠাৎ মনে হয়, এ বোধ করি তার নিজেরই অবহেলার ফল। পিতা হিসেবে না হোক, চিকিৎসক হিসেবে তার আরেকটু কর্তব্য ছিল। তবে এটাও তো সত্যি, এ পরিবারভুক্ত আত্মীয় আশ্রিত মিলিয়ে যে গোষ্ঠীটি, সেই গোষ্ঠীতে বছরের গড়ে অন্তত 5-7টা শিশুর জন্ম হচ্ছে নিত্যন্ত সহজে, প্রায় কর্তাপুরুষের অজ্ঞাত সারি। না অত্যুক্তি নয়। ওই ছেলেমেয়েগুলো একটু বড় হয়ে যখন অন্যের ট্যাকে ছড়ে বহির্জগতে বেরোয়, তখন ওরা কৌতূহলী হয়ে প্রশ্ন করেন, কার এটা? অতএব অপরাধটা কোথায় রামকালীর? এ কটা দিন আগে তেল সন্দেশ সহকারে খবর পাঠানো হয়েছিল সত্যর শ্বশুরবাড়িতে, এবং এলোকেশী হেন মানুষও খবরদাত্রীকে একখানি নতুন কাপড়দানে পুরস্কৃত করেছিলেন। বউকে বাপের ঘরে রাখার অনুমতিও দিয়েছিলেন দীর্ঘকালের জন্য। আবার এখন এই বার্তা পাঠাতে হবে। ঘটা করে সাথ দিচ্ছিলেন বউয়ের বড়লোক বাপ, তা নয় মূলে হাবাত। হয়েছিল অবশ্যই মেয়ে সন্তান, তবু প্রথম সন্তান তো। সত্য তো ভাঙা হয়ে গেল। আরত্বে সত্য অখণ্ড পোয়াতি রইল না। কোনো শুভ কর্মে নিয়ম লক্ষণের কাছে আগ বাড়িয়ে আসতে তো পারবে না সত্য। কড়া হুকুম দিলেন এলোকেশী। শরীর স্বাস্থ্য একটু ভালো হলেই যেন মেয়েকে পালকে চড়িয়ে পাঠিয়ে দেন বেহাই। আহ্লাদে মেয়ে বাপের বাড়ি গিয়ে আহ্লাদেপনা করেই যে এটি ঘটিয়েছেন, তাতে আর সন্দেহ কি? ওই বচন হজম করতে হলো রামকালীকে। এর নির্দেশ মানতেই হলো। আবার আশুকে যেতে হলো সত্যর শ্বশুরবাড়ি। কেঁদে কেঁদে চোখ ফোলালো ম্রিয়মান সত্যকে নিয়ে। কিন্তু রামকালী গ্রহের কোপ কি কাটল?
মহাঘুরু নিপাতের বছর পূর্ণ হয়েও তো আরও একটা বছর কেটে গেল, তবু রামকালীর সংসারে অঘটন ঘটতেই লাগলো কেন? কোনোখানো কিচ্ছু নেই। নেরু নামক নিরীহ ছেলেটা হঠাৎ একদিন হারিয়ে গেল, যেমন করে একদিন রামকালী হারিয়ে গিয়েছিলেন। কিন্তু নেরু তো খড়মপেটা খায় যায়নি। অনেক খোঁজাখুঁজি করলেন রামকালী। কুঞ্জ অনেক কাঁদলেন মেয়ে মানুষের মতো। নেরুর বার্তা পাওয়া গেল না। এর কমাস পরে কাশীশ্বরী মারা গেলেন। আরও কমাস পরে শিবজায় বড় মেয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে এসে আশ্রয় নিল, একপাল ছেলে মেয়ে নিয়ে। এই সমস্তই যে রামকালী গ্রহ বৈগুণ্য, একথা কেহ বলবে? এর সব হ্যাপাই তো রামকালীকে নিতে হচ্ছে। আর মজা এই, শত অসুবিধের মধ্যেও রামকালী কাউকে বলেন না, সুবিধে হবে না। শত ঝঞ্ঝাটেও বলে ফেলেন না, আর পারা যাচ্ছে না। বিধবা হয়ে বাপের বাড়ি আসা খুড়তুতো বোনের বিয়ে যুগ্গি মেয়ে দুটোর জন্য তোড়জোড় করে পাত্র খুঁজতে ঘটক ঠিক করে শ্যাকরা ডেকে পাঠালেন। পাত্র খোঁজা হোক, গহনাপত্র প্রস্তুত হোক। বোনের ছেলে চারটের কথাও ভুলে থাকলেন না। যথাযথ হিসেবে তাদের কাউকে টোলে, কাউকে পাঠশালা ভর্তি করে দিলেন। কর্তব্যে ত্রুটি করছেন না রামকালী, করছেন না কোনো অনাচার। তথাপি বারে বারে ভাগ্যের মার পড়ছে তার উপর। কিন্তু ওস্তাদের মার নাকি শেষ রাত্রে, আর ভাগ্য নামক ব্যক্তিটির মতো এমন ওস্তাদ আর কে আছে? তাই রাত্রি শেষে ছায়াচ্ছন্ন আলো আধারী মুহূর্তে সে তার প্রধান মারের খেলা দেখিয়ে দিল। ঘণ্টা কয়েকের ভেদ বমিতে ভুবনেশ্বরী মারা গেল। রামকালী কবরেজের ডেকে কথা কওয়া ওষুধের সমস্ত মাহাত্ম্য কি ব্যর্থ হলো? হয়তো ব্যর্থই হলো। নিয়তিকে কে পারে ঠেকাতে? কে পারে অপ্রতিরোধ্যকে রোধ করতে? তবু চেষ্টা করবার সময়টাও যেন পেলেন না রামকালী। হয়তো সময়টা পেলে আক্ষেপটা কম হতো। কিন্তু লাজুক ভুবনেশ্বরী, নির্বোধ ভুবনেশ্বরী সে চেষ্টাটুকুর অবকাশ দেয়নি। সে মাঝরাত্রে বিছানা থেকে উঠে সেই যে ঘাটের ধারে গিয়ে পড়েছিল, আর উঠে আসেনি, কাউকে জানায়নি, হয়তোবা পারেওনি। বাগদি গুড়ি শেষ রাতে ঘাটে গিয়ে আবিষ্কার করল এই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য। ওমা করে চেঁচাতে চেঁচাতে এসে সে আছড়ে পড়ল। তার আর্তনাদ থেকে ব্যাপারটা বুঝতেও কিছুক্ষণ গেল লোকের। কিন্তু ২-৫ মিনিট আগে বুঝেই বা কি এমন লাভ হতো? তখন তো একেবারে শেষ সময়। চোখ মুখ বসে গেছে, নাড়ি ছেড়ে গেছে। রামকালী নাড়িটা একবার হাত দিয়ে আস্তে সে প্রায় স্পন্দনহীন হাতখানা নামিয়ে রাখলেন। ঝুঁকে বসে রুদ্ধ কম্পিত স্বরে বললেন, মেজবউ, এ কি করলে? রাসু হাতে ধরা প্রদীপটা রোগিণীর মুখে আরও কাছে এগিয়ে আনল। ভুবনেশ্বরী কষ্টে চোখের পাতা টেনে চোখ দুটো খুলল একবার। কি একটা বলতে গেল, ঠোঁট নাড়তে পারল না। চোখের কোণ থেকে ২ ফোঁটা জল রগ বেয়ে গড়িয়ে পড়ল। এই রোগে রোগীর শেষ অবধি জ্ঞান থাকে, চৈতন্য বিলুপ্তি ঘটে না। কিছু একটু বলবার জন্য ভয়ঙ্কর একটা আকুলতা যে সেই মৃত্যু পথযাত্রিনীর ভেতরটাকে তোলপাড় করছে, তা সে বাতাসে কাঁপা ক্ষীণ প্রদীপ শিখার আলোতে ধরা পড়ল। রামকালী তেমনি রুদ্ধ গম্ভীর আবেগ কম্পিত গলায় বললেন, মেজবউ, এমন কঠিন শাস্তি কেন? মুহূর্তের জন্য রোগিণীর ভেতরকার সে আকুলতার জয় হলো। ঠোঁটটা নড়ে উঠল। উচ্চারিত হলো, ছি, সত্যকে না দেখে চললে? হঠাৎ সে কাঠ হয়ে আসা দেহটা বিদ্যুৎ তাহতের মতো নড়ে উঠল। এক ঝলক জল সে কোটরগত চোখের চারধার থেকে উতলে উঠে গড়িয়ে পড়ল। রাসুর হাতে প্রদীপটা নিভে গেল বাতাসের ঝটকায়। গত রাত্রে সহজ সুস্থ ভুবনেশ্বরীর সংসারে বহুবিধ কাজ সেরে আগামী সকালের রসদ পাব ৩-৩টে মোচা কুটে রেখে এক জামবাটি ডাল ভিজিয়ে ঘুমোতে গিয়েছিল। আজ আর সেই সকালের মুখ দেখতে পেল না। ভোরের প্রথম আলো একজোড়া ঘুমন্ত চোখের ওপর এসে স্থির হয়ে পড়ে রইল ব্যর্থতার গ্লানি বহন করে। রাসু মেয়ে মানুষের মতো হাউ হাউ করে কেঁদে উঠল। কেঁদে উঠল যেখানে ছিল সকলে। মোক্ষদার তীব্র তীক্ষ্ণ চিৎকার প্রথম ভোরে স্নিগ্ধ পবিত্রতাকে যেন দীর্ণ বিদীর্ণ করে ধিক্কার দিয়ে উঠল। কুঞ্জ ভাসুর মানুষ, বেশি কাছে আসবেন না। দূরে বসে বুক চাপড়ে বলে উঠলেন, জীবনভর এত লোককে বাঁচালে রামকালী, সোনার প্রতিমা ঘরের লক্ষ্মীকে বাঁচাতে পারলে না, হেরে গেলে। রামকালী শুধু একবার সেই হাহাকারের দিকে ফিরে তাকালেন। বললেন না, যুদ্ধের অবকাশ পেলাম কই?
অজাতশত্রু ভুবনেশ্বরী মরণকালে তার পরম দেবতার সঙ্গে যেন ভয়ঙ্কর একটা শত্রুতা সেধে গেল। সেচকর্তা ভাঙা ভাঙা গলায় মন্ত্রচারণের ভঙ্গিতে বললেন, নারায়ণ নারায়ণ, অন্তিমে নারায়ণ। রামকালী, আত্মা এখানেই অবস্থান করছেন, নারায়ণের নাম করো। আপনারা করুন, বলে রামকালী উঠে দাঁড়ালেন। এমন অকস্মাৎ মৃত্যুতে ঘরের পাশে লোকের সঙ্গেই দেখা হয় না, তা গ্রামান্তরের। মায়ের এই হেন মৃত্যু সত্যবতী দেখবার কথা নয়, কিন্তু মাতৃশ্রাদ্ধও দেখা হলো না তার। হ্যাঁ, শ্রাদ্ধ ভুবনেশ্বরীর ভালো করেই হলো। গল্পের সবাই একদিনা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল এর 11তম পর্ব। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি শুনছেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশের সকলকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।